আমরা দেখলাম আজকে পেপারে যে জুলাই সনদ এবং একটা গণভোট একই সাথে করবার যখন নির্বাচন হবে নির্বাচনের সাথে গণভোট করবার একটা ইসের কথা বলা আছে। আমার কাছে এখন সমস্যা যেটা মনে হচ্ছে যে এই যে জুলাই সনদ আমরা যেটা দেখছি সেইখানে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ জায়গায় নোট অফ ডিসেন্ট আছে। আমরা আপার হাউস পিয়ারের ক্ষেত্রে আছে, কেয়ারটেকার গভর্নমেন্টের শেষ অংশটা কী হবে সেটার ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট আছে, আমরা কনস্টিটিউশনাল বডিগুলোর অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে কী হবে সেটার ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট আছে, আর্টিকেল 70-তে সংবিধান সংশোধনের বিধান থাকবে কি থাকবে না সেটার ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট আছে, আপনার হচ্ছে গিয়ে দলের প্রধান এবং বাকিরা একই সাথে থাকবেন কি না সেই ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট আছে। সো আমি যে জিনিসটা পরিষ্কার না যে আমরা যখন কোনো একটা জিনিসকে গণভোটে তোলার চেষ্টা করছি তখন কি আমি এই নোট অফ ডিসেন্ট সহই এটাকে গণভোটে তুলব? মানে যদি নোট অফ ডিসেন্ট সহ এটাকে তুলি তাহলে জনগণ এটার পক্ষে বিপক্ষে যেটাই রায় দেখ না কেন ক্ষমতা নির্বাচনের পরে যিনি ক্ষমতায় আসবেন তিনি তো এই নোট অফ ডিসেন্টটাকে ইউজ করে বলবেন যে আমার তো এখানে নোট অফ ডিসেন্ট আছে, সো আমি এটার সাথে এগ্রি করছি না। তাহলে আমি আসলে কিসের রেফারেন্ডাম নিচ্ছি এটা আমার কাছে পরিষ্কার না। নাম্বার 1 হচ্ছে এইটা। নাম্বার 2 হচ্ছে ধরেন আপনি নোট অফ ডিসেন্টটা বাদ দিলেন, কারণ এখানে নোট অফ ডিসেন্টের অংশ ছাড়া তো বাকি অংশগুলো আছে যে ওনারা তো প্রস্তাবই দিয়েছেন যে আপার হাউসে পিআর থাকবে, ব্র্যাকেটে লিখে দিয়েছেন নোট অফ ডিসেন্ট এই দলগুলোর। ধরেন আমি নোট অফ ডিসেন্টটুকু বাদ দিয়ে আমি তারপরে এটাকে রেফারেন্ডাম দিলাম, তাহলে যেখানে বড় দলগুলোর এটাতে আপত্তি আছে রেফারেন্ডামে এটাতে পাশ হওয়ার সম্ভাবনা কতখানি? আপনি সিম্পল হিসাব করেন, ধরা যাক যে বড় দলগুলো আগে নোট অফ ডিসেন্ট দিয়েছে, তারা যদি এই রেফারেন্ডামের সাথেও এগ্রি না করাটাই স্বাভাবিক, আমার নোট অফ ডিসেন্ট আছে আমি কেন এগ্রি করব? এটার সাথে আমরা জানি যে আওয়ামী লীগের যে ভোটার আছেন, আওয়ামী লীগ না হয় নির্বাচন করবেন না, তাদের তো একটা ভোটার ব্লক আছে, সেটা 10%, 15%, 20% যাই হোক না কেন সেটা হচ্ছে, তারাও যদি এটার এগেনস্টে যায় এবং এই রেফারেন্ডামটা যদি রিজেক্টেড হয় তাহলে আমার হাতে আসলে কি করার আছে? এইটা একটা খুব রিস্কি ভেঞ্চার। আমার কাছে যেটা মনে হয় যে আপনি যেটাই করুন, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি নিয়েও আলাপ আলোচনা আছে, সেখানেও আমার এই একই ধরনের প্রশ্ন আছে। যেমন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মাধ্যমে এখন পর্যন্ত আমরা এরকম কোনো আলোচনা শুনিনি যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা ভিন্নভাবে ইলেক্টেড হবে, এরকম কোনো আলোচনা আসেনি। তাহলে যেটা আমরা নাগরিক কোয়ালিশন থেকে যেটা বলেছিলাম তখন যে একই সাথে দুটা কাজ করবে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এবং গভর্নমেন্ট হিসেবে কাজ করবে, কিন্তু সেই ক্ষেত্রেও ধরা যাক কথার কথা যে উদাহরণ হিসেবে বলছি যে বিএনপি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হিসেবে জিতে চলে আসলো, অ্যান্ড দেন বিএনপি বললো যেহেতু এটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আমাদের কনস্টিটিউশন মেক করার রাইট আছে, সো আমরা আমাদের মতো করে আমাদের যে 31 দফা আছে আমি সেই অনুযায়ী হচ্ছে গিয়ে কনস্টিটিউশন বানাবো, আমি জুলাই চার্টার দিয়ে হচ্ছে গিয়ে আবদ্ধ থাকবো না। লজিক্যালি আপনি কি এই লজিকটাকে রিফিউট করতে পারবেন? কারণ আপনি যদি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করেন তাহলে তো হচ্ছে গিয়ে তাকে আপনি সেই ক্ষমতা দিচ্ছেন, ম্যান্ডেটটা নিচ্ছেন, তাহলে আপনি তখন বিশ্বাস করছেন বিএনপিকে যে বিএনপি জুলাই চার্টারটা মানবে। কিন্তু আবার একই সাথে আপনি বিএনপিকে আগে বিশ্বাস করতে রাজি হচ্ছেন না যে বিএনপি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ছাড়া হচ্ছে জুলাই চার্টারটা মানবে। তাহলে আপনাকে তো একটা জায়গায় আসতে হবে, যে কারণে আমার কাছে মনে হয় যে এই দুটো আলোচনা রেফারেন্ডামই হোক বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হোক আমরা এগ্রিমেন্টে আসি না আসি, সবচাইতে যদি রেফারেন্ডামেও যেতে চাই আমাদের বিদ্যমান যে জায়গাগুলোতে পার্থক্য আছে সেইটা অফকোর্স আমাদের কমাতে হবে, আদারওয়াইজ আমি কোনো রাস্তা দেখছি না। নোট অফ ডিসেন্টগুলো ব্যবস্থা করে আমাদের ওই জায়গায় একটা কমাতে হবে, ওই জায়গায় একটা ঐক্যমতে আসতে হবে, হয় বিএনপিকে কিছু জায়গায় ছাড় দিতে হবে অথবা বাকিদেরকে বলতে হবে, মানে যে নেগোসিয়েশনটা আমরা ভেবেছিলাম শেষ হয়ে গেছে, উই হ্যাভ টু অ্যাকনলেজ নেগোসিয়েশন শেষ হয়নি। এবং জাস্ট একটা লাইন, এবং রাজনৈতিক দলগুলোকেও বুঝতে হবে যে যদি এটা শেষ না হয় এইটার যে কনসিকুয়েন্স, যে সংকট, এটা প্রত্যেকটা রাজনৈতিক দলকে ভোগাবে, কোনো একক রাজনৈতিক দলকে না।